নমস্কার। আজ আমরা এমন এক যাত্রার গল্প শুনব যেটা শুধু লোহা বা বাষ্পের গল্প না, এটা আসলে একটা স্বপ্নের গল্প। যে স্বপ্নটা পাহাড়, নদী আর হাজার হাজার মাইলের দূরত্ব পেরিয়ে একটা গোটা দেশকে এক সুতোয় বেঁধে ফেলেছিল। চলুন, ভারতের সেই লৌহ মেরুদণ্ড কিভাবে তৈরি হলো সেই গল্পে ডুব দেওয়া যাক। একবার ভাবুন তো, একটা দেশ যেখানে বিশাল বিশাল পাহাড়, চওড়া নদী আর মাইলের পর মাইল ফাঁকা প্রান্তর, সে দেশকে জোড়া হবে কিভাবে? তখনকার ইঞ্জিনিয়ারদের কাছে এটা কি অসম্ভব একটা চ্যালেঞ্জ ছিল, তাই না? আর ঠিক এই প্রশ্নটা থেকে কিন্তু ভারতীয় রেলের সেই অবিশ্বাস্য যাত্রা শুরু হয়েছিল। আচ্ছা চলুন তো, এবার একটা টাইম মেশিনে চেপে একদম গল্পের শুরুতে ফেরা যাক। একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন সেই ঐতিহাসিক দিনটার কথা, যেদিন ভারতের মাটিতে প্রথমবার যাত্রীবাহী ট্রেনের চাকা গড়ালো। বাতাসে একটা অদ্ভুত উত্তেজনা, মানুষের চোখে মুখে রাজ্যের বিস্ময়। দিনটা ছিল ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল। সেদিন ইতিহাস তৈরির জন্য হাজির হয়েছিল ৩টে বাষ্পীয় ইঞ্জিন। বলতে পারেন আমাদের গল্পের প্রথম ৩ হিরো, সাহেব, সুলতান আর সিন্ধ। এই ৩ জনের হাত ধরেই বড়ি বন্দর থেকে থানে পর্যন্ত সে প্রথম ৩৪ কিলোমিটারের যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু শুধু ইঞ্জিন থাকলেই তো আর ট্রেন চলে না, তাই না? ট্রেন চলার জন্য তো পথ চাই, মানে মাইলের পর মাইল লম্বা ট্র্যাক, বড় বড় ওয়ার্কশপ, স্টেশন, সবকিছু। এটা ছিল একটা বিশাল লোহার জাল বোনার মতো কাজ। আর সেই জালটা বোনা হয়েছিল পাহাড় কেটে, জঙ্গল সাফ করে, মানে বলতে গেলে প্রায় সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে। ২,০০০ ফুট, শুধু সংখ্যাটা একবার ভাবুন তো। বম্বে থেকে পুনে যাওয়ার যে ভোরঘাট লাইনটা, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল। ভাবা যায়, সেই সময়ে যখন আজকের মতো কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন এটা কি বিশাল একটা ব্যাপার ছিল। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় চ্যালেঞ্জটা ঠিক কতটা বড় ছিল। আর কি অবিশ্বাস্য গতিতে কাজটা এগোচ্ছিল দেখুন। ধরুন ১৮৬২ সালে জামালপুরে তৈরি হলো বিশাল একটা ওয়ার্কশপ, মানে রেলের বলতে পারেন অপারেশন থিয়েটার। তার ঠিক ২ বছরের মাথায় ১৮৬৪তে উত্তর ভারতের প্রাণকেন্দ্র দিল্লিতে খুলে গেল স্টেশন। আর দেখতে দেখতে ১৮৬৭ সালে লখনৌ থেকে কানপুর লাইনটাও চালু হয়ে গেল। মানে তরতর করে পুরো রেল নেটওয়ার্কটা, রেলের শরীরটা তৈরি হয়ে যাচ্ছিল। তো এই যে পরিকাঠামো বা শরীরটা তৈরি হলো, তার তো একটা হৃৎপিণ্ডও লাগবে, তাই না? রেলের সেই হৃৎপিণ্ড হলো তার ইঞ্জিন, মানে লোকোমোটিভ। চলুন এবার সেই ইঞ্জিনের বিবর্তনের গল্পটা শোনা যাক, কারণ প্রত্যেকটা নতুন ইঞ্জিন ছিল প্রযুক্তি আর শক্তির এক একটা নতুন ধাপ। এই যে দেখছেন, এনার নাম ফেরি কুইন, এক সত্যিকারের কিংবদন্তি। ১৮৫৫ সালে ব্রিটেনে তৈরি এই ইঞ্জিনটা ছিল সেই যুগের অন্যতম পথিকৃৎ। মাত্র ১৩০ হর্স পাওয়ারের শক্তি, আর আজকের দিনের তুলনায় খুবই সাধারণ একটা ডিজাইন, কিন্তু এটাই ছিল তখনকার সেরা প্রযুক্তি। আর সবচেয়ে গর্বের কথা কি জানেন? এটা এখনও চলে, মানে বিশ্বের সবচেয়ে পুরনো চালু স্টিম ইঞ্জিনগুলোর মধ্যে এটা একটা। এরপর এলো একটা যুগান্তকারী মুহূর্ত। সালটা ছিল ১৮৯৫। আজমেরার ওয়ার্কশপে তৈরি হলো F734। জানেন এটার বিশেষত্ব কি ছিল? এটা ছিল সম্পূর্ণভাবে তৈরি প্রথম স্টিম লোকোমোটিভ। এই প্রথমবার ভারত দেখিয়ে দিল যে আমরা শুধু বাইরে থেকে প্রযুক্তি আনতেই পারি না, নিজেরাও বানাতে পারি। এটা সত্যি একটা বিরাট গর্বের মুহূর্ত ছিল। তারপর গল্পে এন্ট্রি নিল বিরাট, আর এর কাজও ছিল নামের মতোই বিরাট। বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় তৈরি এই ইঞ্জিনগুলো ভারতে আসে। এগুলো ছিল আগের দিনের ওই ভারী বিশাল চেহারার ইঞ্জিনগুলোর একেবারে উল্টো। অনেক হালকা, অনেক বেশি স্পিড, আর মেনটেন করাও অনেক সহজ। বলতে পারেন শক্তি আর দক্ষতার এক নতুন যুগ শুরু হলো। এই দুটোকে পাশাপাশি রাখলে প্রায় ১০০ বছরের টেকনোলজির তফাতটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে সেই ১৮৫৫ সালের ইংল্যান্ডে তৈরি ফেরি কুইন, একদম শুরুর দিকের একটা ডিজাইন, আর অন্যদিকে প্রায় ৯০ বছর পরে ১৯৪৩ সালের আমেরিকার ডিজাইন করা বিরাট একটা ভারী, অন্যটা হালকা বার ফ্রেমের। একটা ১৩০ হর্স পাওয়ারের, অন্যটা অনেক বেশি শক্তিশালী আর দ্রুত। ডিজাইন, শক্তি, সবকিছুতেই আকাশ-পাতাল পার্থক্য, তাই না? তো এই যে নতুন আরও শক্তিশালী ইঞ্জিনগুলো এলো, তাতে লাভটা কি হলো?
লাভটা হলো ইঞ্জিনিয়াররা এবার এমন সব চ্যালেঞ্জ নিতে পারলেন যা আগে ভাবাই যেত না। ভারতের সবচেয়ে দুর্গম এলাকাগুলো জয় করা সম্ভব হলো। চলুন দেখি কিভাবে সেই অসম্ভবকে সম্ভব করা হয়েছিল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে, এই তিনটে নাম শুনলেই তো পাহাড়ে ছুটি কাটানোর কথা মনে পড়ে, তাই না? কিন্তু এগুলো শুধু ট্যুরিস্ট ট্রেন নয়, এগুলো এক একটা জীবন্ত ইতিহাস। এগুলোকে নিছক রেলপথ বললে ভুল হবে। এগুলো হলো মানুষের সাহস আর অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের জ্বলজ্জন্ত প্রমাণ। ভাবুন তো, মেঘের মধ্যে দিয়ে ট্রেন লাইন পাতা, কি অসাধারণ ব্যাপার! রেল শুধু পাহাড় বা জঙ্গলই জয় করেনি, জয় করেছিল উত্তাল সমুদ্রকেও। আর তার সবচেয়ে বড় উদাহরণ হল এই পাম্বন ব্রিজ, ১৯১৪ সালে তৈরি। এটা ছিল ভারতের প্রথম সমুদ্র সেতু। আর এর আসল চমকটা কি ছিল জানেন? এর মাঝখানের একটা অংশ জাহাজ যাওয়ার জন্য ঠিক কাঁচির মতো দুভাগ হয়ে খুলে যেত। মানে এক কথায় একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। তো এই যে এত বড় একটা জার্নি, তার উত্তরাধিকারটা কি? মানে এর প্রভাবটা কতটা গভীর, আর এই গল্পটা কি এখনো চলছে? চলুন সেটাই এবার দেখা যাক। ১৬০ বছরেরও বেশি, ভাবা যায়, একটা বাষ্পীয় ইঞ্জিন থেকে শুরু করে আজকের বুলেট ট্রেনের স্বপ্ন, ভারতীয় রেলের বেড়ে ওঠা আর একটানা চলার পুরো ইতিহাসটা যেন এই একটা সংখ্যার মধ্যেই ধরা আছে। আর এই পুরো অবিশ্বাস্য গল্পটা যদি কেউ নিজের চোখে দেখতে চান, অনুভব করতে চান, তাহলে তার জন্য সেরা জায়গা হল নয়াদিল্লির ন্যাশনাল রেল মিউজিয়াম। ১৯৭৭ সালে এটা তৈরি হয়। সেখানে গেলে দেখতে পাবেন ১০০ বছরেরও বেশি পুরনো সেই স্টিম ইঞ্জিনগুলোর পাশেই কেমন গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে আজকের আধুনিক ইঞ্জিনগুলো। তাহলে এই যে এত লম্বা একটা ইতিহাস আমরা দেখলাম, এখান থেকে ভবিষ্যতের দিকে তাকালে একটা প্রশ্ন তো আসেই। প্রথম লোকোমোটিভগুলো চলেছিল বাষ্পের জোরে, মানে স্টিম পাওয়ারে। কিন্তু ভারতের যাত্রাপথের আগামী ১৬০ বছর, সেই যাত্রাকে শক্তি যোগাবে কে? ভাবার মতো প্রশ্ন, তাই না?